বেরো বেরো এখান থেকে বেরো যাও, খালি হাতে বেরো, খালি হাতে বেরো। বেরোয় কি হবে? এগুলা কে সেভ আপনি করবে? অস্ত্র নিয়ে কি করতে? জায়গা জায়গা থেকে উদ্ধার করছি। আমি কে? আপনি আমার টি শার্টটা দেন, তাহলে নো 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 ভাই, আপনি ভিডিও করছেন, এবার ভিডিও করেন। আমরা অস্ত্র লুকাইতেছি। আপনি চান ছাত্রী চুক্তিদের হাতে যাক অস্ত্র? কোথায় অস্ত্র লুকাইতেছে? আপনি চান ছাত্রী না, এই যে টয়লেটের ভিতর। আমরা গত 5ই অগাস্ট যে স্বাধীনতাটা পেয়েছি এবং স্বাধীন হওয়ার পরে বাংলাদেশে আমরা দেখেছি কিছু ঝামেলা হয়েছে। সো এই সময়ে অ্যাজ এ শুটার হিসেবে শুটার মুনতাসির অনেক বড় একটা গুরুদায়িত্ব পালন করেছেন, আর সেটি হচ্ছে বাংলাদেশের সংসদ ভবন। এই সংসদ ভবন থেকে সে বেশ কিছু কিছু অস্ত্র উদ্ধার করেছেন, যারা লুট করে নিয়ে যেতে চেয়েছিল সেই অস্ত্র উদ্ধার করে এবং সেটা আর্মিদেরকে হ্যান্ডওভার করেছেন। এবং অ্যাজ এ শুটার হিসেবে সে কিভাবে এই কাজটা করেছেন আমরা তার মুখ থেকেই শুনবো। তো আপনি এই যে এত বড় একটা কাজ করেছেন, আপনি এদেরকে ধরেছেন এবং এই যে অস্ত্র লুট হতে দেন নাই, এটা কিভাবে আপনি করলেন বা কিভাবে আসলো? আমার পরিচয়টা আমি প্রথমে দেই। আমি মোহাম্মদ মুনতাসির আরিফিন নাইম, বাংলাদেশের ন্যাশনাল শুটার, প্লাস আমি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সিএসসি ডিপার্টমেন্টে লাস্ট সেমিস্টারে পড়াশোনা করছি, এখনও অধ্যয়নরত। তো 5ই আগস্টে যেই আন্দোলনটা হয়েছিল লং মার্চে আমরা যোগদান করি, আমি আর আমার 3 বন্ধু। তো আমরা গিয়েছি, গণভবনেও গিয়েছি, দেন হচ্ছে আমরা সংসদে ঘুরছিলাম, আর্কিটেকচারটা দেখছিলাম যে আওয়াজ দ্য আর্কিটেকচার, অ্যান্ড ট্রাস্ট মি, সংসদের আর্কিটেকচারটা অনেক সুন্দর। যে এত সুন্দর আর্কিটেকচার বাংলাদেশের অন্য কোথাও বিল্ডিংয়ে আছে কিনা আমি জানি না। তো এরকম ঘুরতে ঘুরতে একটা সময় গিয়ে দেখি যে একটা রুমে কিছু দুষ্কৃতিকারী, বলবো আসলে আমি কারো পরিচয় জানি না, তো ওই ক্ষেত্রে আমি দুষ্কৃতিকারী কথাটা বলতে পারছি না, বাট কিছু মানুষ কিছু অস্ত্র, অটোমেটিক রাইফেল, সেমি অটোমেটিক, ইভেন স্নাইপার ছিল। অ্যাজ এ শুটার হিসাবে এই অস্ত্রগুলোর সাথে আমার পরিচিতি থাকার কারণে আমি দেখেই চিনতে পারলাম। অ্যান্ড পরবর্তীতে দেখলাম যে এই অস্ত্রগুলো লোডেড করা, আর প্রতিটা অস্ত্রেই 7.62 mm এর ক্যালিবার ইউজ করে, আর এগুলো খুব ডেডলিয়েস্ট ওয়েপেন ওয়ার্ল্ডে। AK-47 এর নাম আমরা সবাই জানি। সো পরবর্তীতে আমার নিজের কাছেই ফিল হলো যে আমি এই দেশের একজন গর্বিত নাগরিক। এই ক্রান্তিকালে আমার সবার প্রথম দায়িত্ব হচ্ছে দেশটাকে রক্ষা করা। আমার কাছে তখন ফিল হলো যে ওইখানে 100 অস্ত্র আছে, যদি 100 অস্ত্র 100 মানুষের হাতে পৌঁছায়, আরেকটি যুদ্ধ হয়তোবা হয়ে যেত, বা যদি খারাপ মানুষের হাতে চলে যেত জিনিসটা, তাহলে অনেক মানুষ মারা যেত, রাষ্ট্রীয় সম্পদ লুট হতো। যত যাই হোক, আমার দেশে কি হয়েছে না হয়েছে ওটা পরে, বাট দেশটা আমার, দায়িত্বটাও আমার। তো ওই দায়িত্ববোধের জায়গা থেকে আমি নিজেকে চেষ্টা করি যে অস্ত্রগুলো সেভ করার, এবং আমি সেভ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। পরবর্তী সময়ে সেভ করতে গিয়ে কি আপনার কোনো প্রতিকূলতা বা বাধা পেয়েছিলেন? হ্যাঁ, আমি প্রতিকূলতা বাধা পেয়েছি। আমার পরিচয় সম্পর্কে অনেক প্রশ্ন আসে, আমার আইডি কার্ড শো করে দেন হচ্ছে আমি জিনিসটাকে সেভ করার ট্রাই করি। আপনি চান ছাত্রী চুক্তিদের হাতে যাক অস্ত্র? কোথায় অস্ত্র লুকাইতেছে? আপনি চান ছাত্রী এই যে টয়লেটের ভিতর। আমরা নিজেরাও ভিডিও করছি, বাইকে ভিডিওটা দেখেন। আমি ভিডিও রাখছি। বাইকে ভিডিওটা দেখেন। বাইকে ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি না, আমি ন্যাশনাল শুটার। অ্যান্ড সব কিছু সেভ। পরবর্তীতে ওগুলো কি করেন? পরবর্তীতে আমরা ওই অস্ত্রগুলো সবগুলো যে রুমের মধ্যে ছিল, ওই রুমে একটা ওয়াশরুম ছিল, ওয়াশরুমের উপরে ভেঙে ওয়াশরুমের দরজাটা একটা বড় আলমারি দিয়ে ওইটাকে ঢেকে লক করে দেন হচ্ছে ওই প্যাসেজের মধ্যে আর কি সব অস্ত্রগুলো আমি নিজে হাতে রেখে ওইখান থেকে বের হয়ে এসে নেভির এক ক্যাপ্টেন সাব্বির তার নাম, ওই ভদ্রলোককে আর কি হ্যান্ডওভার করে দিয়ে এসেছি, তাকে আর কি বুঝিয়ে দিয়ে এসেছি যে এখানে এতগুলো অস্ত্র আছে, এবং তাকে আমার কাছে যে ভিডিও ফুটেজগুলো আছে ওই ফুটেজগুলো আর কি তাকে আমি শো করি যে আমি এভাবে এই জিনিসগুলো পেয়েছি, অ্যান্ড এই জিনিসগুলো আমার মনে হয় আপনার কাছে সুরক্ষিত। আচ্ছা, এখন এই যে স্বাধীন আপনারা করেছেন, ছাত্র সমাজ আপনিও ছিলেন সেখানে, এখন এই স্বাধীন বাংলাদেশে নতুন সরকার গঠন করেছে এবং আপনাদের প্রধান সমন্বয়ক যারা ছিলেন এবং তাদের ভিতরে একজন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ, এবং এখন এই ক্রীড়াঙ্গনকে এবং শুটিং ফেডারেশনকে আপনারা কিভাবে কতদূর নিয়ে যেতে চান? আপনার স্বপ্নটা কি? দেখেন, এই কথায় আমি একটা কথাই বলবো যে যাই হোক, সব কিছু নিয়ম মাফিক, মেধার কি বলে এটাকে, যে যার মেধা আছে তার এই মেধার মূল্যায়নটা যেন হয়, কেউ যেন পিছিয়ে না পড়ে।
আগের মতো যেন না হয়। কারো মেধা আছে, অর্থ নাই, না, মেধা দিয়েই একটা দেশকে রিপ্রেজেন্ট করা যায়। একটা দেশ রিপ্রেজেন্ট হয় কিভাবে? স্পোর্টস দিয়ে। সমন্বয়ক আসিফ, আপনি অ্যাজ এ স্পোর্টস পার্সন হিসেবে স্পোর্টস ডিসিপ্লিনে কি এই যে বৈষম্য এগুলো কি দেখেছেন? যার মেধা আছে, কোনো মেধাবী খেলোয়াড় তাকে সুযোগ দেওয়া হচ্ছে না, এখানেও কি বৈষম্য ছিল? দেখেছি, বাট এই বিষয়টা আর কি বলতে চাচ্ছি না। যাই হোক, হয়, এটা অনেক জায়গায় হয়ে যায়। আমরা নেপোটিজম বলতে একটা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডটা অনেক জায়গায় মাঝে মাঝে ব্যবহার হয়েই যায়। তো এটাতে ডিনাই করার কোনো কিছু নেই। আমি দেখেছি, আমি বলবো না যে আমার সাথে হয়নি, এবং আমার সাথেও হয়েছে, কিন্তু এই বিষয়ে ওইভাবে বলতে চাচ্ছি না। বাট চাই না যে এভাবে কিছু হোক। মেধার